বাতাসে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী। সর্বনাশ হয়ে গেছে দাদা, ফ্রিজটা গেছে। ফ্রিজ ছাড়া এ বাড়িতে চলবে কি করে বলুন তো? খাবার দাবার তরি তরকারি রাখবো কি করে? এর থেকে কি আমার মনে হয় নতুন ফ্রিজ কিনে নেওয়াটাই ভালো। সবাই মিলে যদি কন্ট্রিবিউট করি তাহলে অন্তত ফ্রিজের ডাউন পেমেন্টের টাকাটা উঠে আসবে। আমার পক্ষে আর একটা টাকাও বার করা সম্ভব না। দেখ, বাবা কিন্তু আজ পর্যন্ত আমাদের কাছে কোনোদিন হিসাব করে টাকা চায়নি। আমাদের যার যেরকম সামর্থ্য আমরা বাবার হাতে তাই তুলে দিয়েছি। তুই কিছু জানিস না, আমাদের মধ্যে কথা বলতে আসবি না। চুপ করো, চুপ করো তোমরা। এত জোরে কেন কথা বলছিস বল না। এত জোরে কথা বলিস না, আমার কষ্ট হয়, ভালো লাগছে না আমার, ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। শেষদা ভাই, আমরা কেউ জোরে জোরে কথা বলছি না। আসলে ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে, তাই আমরা আলোচনা করছিলাম। তুমি ভয় পেও না, তুমি একটু শান্ত হও। তুমি যা ভাবছো তা নয়। অর্জুন, তোরা অশান্তি করিস না। দেখ, অগ্নির মনে কিন্তু খারাপ এফেক্ট পড়ছে। অদ্ভুত, তুই আমার নাম করে বলছিস যেন সবটাই আমি ঘটিয়েছি। আমি হাত জোর করে বলছি অর্জুন, প্লিজ তোরা চুপ কর, অশান্তি করিস না। চুনি শোনো, রুম্পাই স্কুলের ফিসটা ঘরে রাখা আছে, সেটা নিয়ে এসো। সেটা দিয়ে আগে ফ্রিজের ডাউন পেমেন্টটা করি, ইএমআই এর কথা পরে ভাবা যাবে। বেশ, নিয়ে আসছি। না, খবরদার, তোমরা কেউ রুম্পাইয়ের স্কুলের ফিজে হাত দেবে না। ঠিকই তো দেখেছো, রিভুর গায়ে লেগে গেছে। গায়ে তো লাগবেই, ও তো এবারই ছোট ছেলে, ওর কি কোনো দায়িত্ব জ্ঞান নেই নাকি? ও রিভু, তুই কিছু একটা কর, তুই কিছু কর বাবা। দেখলি তো তোর দাদার ব্যাপার, হ্যাঁ? এই করেছি সেই করেছি বলে সর্বস্ব করার একটা ফিরিস্তি দিয়ে দিল। আর ইন্দ্রর তো খুব আত্মসম্মান বোধ, তাই আর কিছু না পেয়ে শেষে রুম্পাইয়ের মাইনের টাকায় হাত দিতে যাচ্ছে। দেখ, ওর স্কুলের মাইনের টাকা, সময় মতো স্কুলের মাইনেটা না দিতে পারলে ওর নাম তো কাটা যাবে, বল। আরে বাবা, এত অশান্তির কি আছে আমি তো বুঝতে পারছি না। সবার যখন এত অসুবিধে তখন কটা দিন কষ্টেই চলুক না। অনেকের বাড়িতেই তো ফ্রিজ থাকে না, তাদের চলছে না। কি কথা দিদি, সে যাদের চলে তাদের চলে, আমাদের চলবে নাকি? এই এত বড় সংসার ফ্রিজ ছাড়া কখনো চলে? কাকিমণি, তুমি কোনো চিন্তা করো না, আমি আজই ইনিশিয়াল পেমেন্টের ব্যবস্থা করছি। আশা করি কালকের মধ্যেই ওরা ডেলিভারি দিয়ে যাবে। তোমরা একটা দিন একটু প্লিজ কষ্ট করো। দেখো দিদি, রিভু কি বলে, সত্যি সত্যি তুই নতুন ফ্রিজ কিনে আনবি নাকি? না, সত্যি তো, ও তো এবারই ছোট ছেলে, ওর কি দায়িত্ব জ্ঞান নেই? ওকে কিছু পারে না নাকি? যা বাবা, একটা নতুন ফ্রিজ কিনে নিয়ে আয়। আর শোন না, ওই যে কাগজে সব দেখি নানা রকম ফটো, ওই লাল নীল খয়েরি ওসব পাওয়া যায় না, নানা রঙের ফ্রিজ, ওরকম একটা নিয়ে আয়। বেশ বাইরে কি সব লতা পাতা ফুল টুল আঁকা, ওর একটা ফ্রিজ কিনে নিয়ে আসিস। ফ্রিজের না হয় একটা বন্দোবস্ত করা গেছে। পরশুদিন ডাক্তারের থেকে অগ্নির ব্যাপারে ডেটও পাওয়া গেছে, ওকে তো নিয়ে যেতে হবে। আমি যাবো না, যাবো না বাবা, ডাক্তারের কাছে যাবো না। আমার না ডাক্তার ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশন, শক দেবে, শক দেবে আমার। আমার না খুব কষ্ট হবে, কষ্ট হবে, খুব কষ্ট হবে বাবা। যাবো না, যাবো না, ডাক্তারের কাছে যাবো না। হ্যাঁ গো, ডাক্তারের কথা শুনে অগ্নি ওরকম অস্থির হয়ে উঠলো কেন গো? শেষদা ভাইয়ের কোনো দোষ নেই মা,
সাগর দত্ত ওকে ডক্টর সান্যালের কাছে পাঠিয়েছিল চিকিৎসার নামে ওর উপর অত্যাচার করার জন্য। হ্যাঁ মা, সেই থেকে শেষদা ভাইয়ের মনে ডাক্তারের নামে ভয় ঢুকে গেছে। আমি ডাক্তারের কাছে যাব না, আমি ডাক্তারের কাছে। আমায় না মেরে ফেলবে, আমার খুব কষ্ট হবে, আমায় মেরে ফেলবে। আমি বলছি শোনো, আমায় মেরে ফেলবে, খুব কষ্ট হবে। কিচ্ছু হবে না অগ্নি, কিচ্ছু হবে না, আমরা আছি তো, সবাই আছি তো। হ্যাঁ কিচ্ছু হবে না তোর, আমরা সবাই আছি না? তুই যদি ডক্টরের কাছে না যাস তাহলে তুই পুরোপুরি সুস্থ হবি কি করে? কিচ্ছু হবে না, আমরা সবাই তোর সঙ্গে আছি। তুই আমার কথা শোন। হ্যাঁ শেষদা ভাই, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, উনি আমায় সারিয়ে দেবে তো? আমি না খুব ভয় পাই, আর ভয় পাবো না তো? বাবা, ও বাবা, আমি ভালো হয়ে যাবো তো? হ্যাঁ, ভয় পাই, খুব ভয় লাগে আমার। আমি ভালো হয়ে যাবো? হ্যাঁ আরে বাবা, তুই ভালো হয়ে যাবি, আমি বলছি তুই ভালো হয়ে যাবি। সেই বাবা, যাও ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ বাবা, চলো চলো, এই তো আমরা ঘরে যাবো, চলো। বাবা, আমি তাহলে তৈরি হয়ে নিচ্ছি, আমাকেও তো অফিসে বেরোতে হবে। যা, তুই অফিস যা, দেরি করিস না। কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। ভগবানের কৃপায় তুই যে জামিন পেয়েছিস সেটাই অনেক। চল বাবা, বাড়ি ফিরে চল। তোর জন্য মা বিপত্তারিণীর ফুল এনেছি, দেখি। ভগবান রক্ষা করো। কি করলে বাবু? বাড়ির সবার সামনে বলে দিলে নতুন ফ্রিজ কেনার জন্য প্রথম টাকা তুমিই দেবে, কিন্তু কি করে এত টাকা তুমি কোত্থেকে পাবে? এমনিতে মাস শেষ হতে চললো, সংসার খরচের জন্য টাকা দিতে হবে। সেটাই তো ভাবছি জয়। আসলে তখন বড়দা ভাই ওভাবে বাবার মুখের উপরে কথা বলছিল, সেটা তো আমাদের কারোরই শুনতে ভালো লাগছিল না, বলো? আর এটাও তো হতে পারে না যে মেজদা ভাই রুম্পায়ের স্কুল ফিস থেকে নতুন ফ্রিজ কেনার টাকা দেবে। এছাড়া আমি আর কি করতাম বলো? আমি একবারও বলিনি তুমি ভুল কিছু করেছো, তুমি তো নিজের দায়িত্বটা পালন করেছো। আমি শুধু এটা ভাবছি, এত টাকা কোত্থেকে আসবে, কি করে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। জয়, আমি এখন ব্যাংকে যাব, গিয়ে দেখবো আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, তারপর যত বেশি করে টাকা সম্ভব তুলে নেব। যতদিন না একটা নতুন চাকরি পাচ্ছি, আমার অন্য কোনো রোজগারের উপায় খুঁজে বার করতেই হবে জয়। আমি তো বিশ্বাসই করতে পারছি না, ওরা তোমার সঙ্গে এত বড় অন্যায় করলো। সামান্য অজুহাতে ওরা তোমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিল। জয়, এই লড়াইটা আমি একটা চাকরি ছাড়া যে কিভাবে লড়বো, আমার ভাবলেই মাঝে মাঝে মনে হয়। চাকরি ছাড়া কিভাবে লড়বো মানে?
বলছো তুমি রিভু? তোমার চাকরিটা নেই? কি হলো রিভু, চুপ করে আছো কেন? বলো আমাকে, তোমার চাকরিটা আর নেই? কি বলেছে আমার চাকরিটা নেই? আমার চাকরিটা আছে তো, চাকরি থাকবে না কেন? আমার চাকরি আছে তো। তবে কেন বললে? চাকরি ছাড়া এই লড়াইটা কিভাবে লড়বো? শেস্তি ভাই, আমরা আসলে অন্য ব্যাপারে কথা বলছিলাম। তুমি বুঝতে ভুল করেছো, তাই না বাবু? হ্যাঁ সেজ বৌদি, জয় যা বলছে ঠিকই বলছে। আমরা তো শেষদা ভাইকে নিয়ে আলোচনা করছিলাম। দেখো, ওর জীবনে এই ঘুরে দাঁড়ানোর লড়াইটার জন্য ওর তো একটা অবলম্বনের প্রয়োজন, বলো। এবার ও যদি নিজেকে কাজে ব্যস্ত না রাখে তাহলে কি করে হবে? ওর বারবার মনে হবে ও মূল স্রোত থেকে অনেকটা দূরে চলে গেছে। এমনিতেই ওর জীবন থেকে কতগুলো বছর হারিয়ে গেছে। হ্যাঁ শেষদি ভাই, আমরা এই ব্যাপারে কথা বলছিলাম। তোমরা না ঠিকই বলেছো, জানো আমিও ভাবছিলাম। রিভু, আমি বলছিলাম যে ডক্টর তো অগ্নির ট্রিটমেন্ট করছে, সেই সঙ্গে যদি অগ্নিকে ওর অতীতের ভালো লাগার দিনগুলো ফিরিয়ে দেওয়া যেতে পারত, মানে ফুটবল, যদি ফুটবলটাকে অগ্নির কাছে ফিরিয়ে দেওয়া যেতে পারত, কি বলো রিভু? মানে আমি আমি জয়, আমি বলছিলাম যে অগ্নির কাছে ফুটবলটা তোর প্রাণ ছিল, বলো। ও মন দিয়ে প্রাণ দিয়ে ফুটবলটাকে ভালোবাসতো। আবার যদি ওই ফুটবলের মাঠ, ফুটবল, এই সবকিছু অগ্নির কাছে ফিরিয়ে দেওয়া যেত। রিভু, বলো না রিভু, আমি ঠিক বলছি, বলো না। হ্যাঁ, দেখো সেজবতী, তুমি যে কথাটা বলছো একদমই ঠিক, কিন্তু ও তো এক্ষুনি বাড়ি ফিরে এসছে। আগে ওকে ভালো করে ডক্টর দেখিয়ে নি, রেস্ট নিক, তারপর না হয় ও যা ভালো বুঝবে করবে। হ্যাঁ রিভু, ঠিক বলেছো তুমি। আমি একটু বেশি তাড়াহুড়ো করছিলাম। জয়, কি বলো তুমি? হ্যাঁ শেষদি ভাই, তুমি ভালোই ভেবেছো। শেষদা ভাই যদি চায় আবার ফুটবল খেলবে। হ্যাঁ, তবে বাবু যেটা বললো, শেষদা ভাই কিছুদিন বিশ্রাম নেওয়া দরকার, তারপরে যা করার করুক। আচ্ছা, আমি এখন আসি। ফুটবল শব্দটা শুনেই মেয়েটার এত যন্ত্রণা, ওর চোখে জল এসে গেল। খেলাটা ছেড়ে থাকতে না জানি ওর মনের মধ্যে কত কষ্ট হচ্ছে। তো চেহারার কি অবস্থা হয়েছে সুকুমার? তাকানো যাচ্ছে না। উকিলবাবু বলছিলেন কি একটা উল্টোপাল্টা ধারা দিয়েছে, সেজন্য তো জামিনে এতটা দেরি হলো। তবে উনি চিন্তা করতে বারণ করেছেন, উনি এমন একটা ব্যবস্থা করবেন যাতে তুই কেস থেকেও সসম্মানে ছাড়া পেয়ে যাস। ছাড়া তো আমি পেতামই মা, আজ না হয় কাল, কিন্তু এই কটা দিন আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরেছে, জয়ী, রিভু আর ওই দাশগুপ্ত বাড়ি। যতদিন না ওদের প্রতি আমি প্রতিশোধ নিতে পারবো আমার ভিতরে জ্বালা জুড়োবে না।
তুমি দেখে নিও মা, ওদের শেষ না করে আমি ছাড়বো না। ডক্টর তো অগ্নির ট্রিটমেন্ট করছে, সেই সঙ্গে যদি অগ্নিকে ওর অতীতের ভালো লাগার দিনগুলো ফিরিয়ে দেওয়া যেতে পারতো, মানে ফুটবল। এটা তুমি আমার জন্য কিনেছো? হ্যাঁ, কলকাতার সবচেয়ে বড় দোকান থেকে কিনে এনেছি, বুঝলি? তোকে কিন্তু আমার একটা কথা দিতে হবে, ফুটবলটা তুই মন প্রাণ উজাড় করে খেলবি। বল। খেলবোই তো মামা, আমি ফুটবলটা মন প্রাণ দিয়ে খেলবো, একেবারে জান লড়িয়ে দেবো। আজ আমি আপনার পাঁচের কথা দিচ্ছি বাবা, যে ফুটবল আপনার যন্ত্রণার কারণ, আপনি না চাইলে আমি সে ফুটবল আর কোনোদিনও খেলবো না। না না, আমি তো বাবাকে কথা দিয়েছি, আমি বাবাকে কিছুতে ফুটবল খেলার কথা ফিরিয়ে নিতে বলতে পারি না, কখনো না। গায়ে তো লাগবেই, ও তো এবারই ছোট ছেলে, ওর কি কোনো দায়িত্ব জ্ঞান নেই নাকি? ও রিভু, রিভু তুই কিছু একটা কর, তুই কিছু কর বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তো মন প্রাণ দিয়ে ফুটবল খেলতে চেয়েছিলাম, কিন্তু বাবাকে অসুখী করে নয়। জয়িমা খুব ভালো, ও সবার কথা ভাবে, ও যেমন বাড়ির প্রতিটি লোকের কথা ভাবে, আপনারা যদি দয়া করে ওর কথাটা একটু ভাবেন, দয়া করে যদি ওকে ফুটবল খেলার অনুমতিটুকু দেন। ও যখন বাবার পা ছুঁয়ে একবার প্রতিজ্ঞা করেছে, তখন সেই কাজ আরও দ্বিতীয়বার করবে না। এই এত বড় সংসার ফ্রিজ ছাড়া কখনো চলে? আমার জীবনে আর পাসিং, হেডিং, ড্রিবলিং এসব শব্দ আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও না। মামা তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। রিভু আর জয়ী না থাকলে আজকে আমরা এই আনন্দের দিনটা দেখতেই পারতাম না। শেষদা ভাই যদি চায় আবার ফুটবল খেলবে। হ্যাঁ নিয়ে আসুন, আস্তে ধরে দেখি, সাবধানে, দেওয়ালে যেন ঘষা না খায়। হ্যাঁ হোমা, রিভু ফ্রিজ নিয়ে এলি? হ্যাঁ কাকিমণি, ব্যাস এখানেই রেখে দিন, ব্যাস ব্যাস ব্যাস। এই সবাই এসো, দেখো রিভু ফ্রিজ নিয়ে এসেছে। ও দিদি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেখো ফ্রিজ নিয়ে এসেছে রিভু। ধরুন। ও রিভু, হ্যাঁ বাক্সটা খুলতে পারল না, একটু দেখি। আচ্ছা আপনারা এটা একটু ওপেন করুন প্লিজ। খয়েরি রঙের পেলি না? আচ্ছা মা, ফ্রিজের কোয়ালিটি কি ফ্রিজের রং দেখে বোঝা যায়? আর তাছাড়া রিভু এতগুলো টাকা একা জোগাড় করে ফ্রিজটা কিনে এনেছে, এটাই বড় ব্যাপার। তাহলে যমুনা, তোমার সমস্যা মিটলো? দেখো আমার কিন্তু বেশ ভালো লাগছে, বড় সড়ও আছে বলো। হ্যাঁ জেঠিমণি, দেখি একটু। অনেকটাই জায়গা আছে মা, অনেক বড় আগের ফ্রিজটার থেকে, অনেক কিছু রাখা যাবে।
হ্যাঁ রে রিভু, ইনস্টলমেন্টে কিনলি তো? হ্যাঁ রে মেজদা ভাই, ইনস্টলমেন্টই নিলাম। ইনস্টলমেন্টেই যখন কিনলি তখন আর একটু বড় ফ্রিজই কিনতে পারতিস। এত বড় ফ্যামিলি আমাদের, বড় ফ্রিজ হলে কাজে লাগতো বেশি। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল। বড় হলে তো দামটাও একটু বেশি হতো, তাই না কাকিমণি? হ্যাঁ, ইরাবতী তো ঠিকই বলেছে। রিভু তো ফ্রিজটা 1 টাকায় কিনে এনেছে, আর কারোর 1 টাকায় তো এর থেকে বড় ফ্রিজ সম্ভব নয়। আমরা যদি সবাই মিলে কন্ট্রিবিউট করতাম তাহলে হয়তো আর একটু বড় ফ্রিজ কেনা যেত। আচ্ছা, এই নিয়ে এত কথা বাড়ানোর কি আছে আমি বুঝতে পারছি না। রিভু যেমন বুঝেছে সেই মতো জিনিস নিয়ে এসেছে, ব্যাস। এত খুদ ধরার কি আছে আমি বুঝতে পারছি না তো। আসলে আমারই ভুল। ফ্রিজটা কিনতে যাওয়ার সময় বাড়ির কাউকে সঙ্গে করে নিয়ে গেলে হতো, তাহলে চয়েসটা একটু বেটার হতো। তুই তো আসলে সবচেয়ে সস্তার জিনিসটা কিনতে যাবি বলেই একা একা গিয়েছিলিস। আরে বাবা, ঝেড়ে কাস না।